আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টক্সে আপনাদের আবারও সকলকে স্বাগত। আজকে রয়েছে বিকাশ টক্সের আলোচনায় আমি মিতা এবং আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি নবারুণ কুমার দত্ত। উনি একজন স্বনামধন্য তবলাবাদক এবং উনি রাষ্ট্রপতি পুরস্কারও প্রাপ্ত হয়েছেন এবং সঙ্গে গোল্ড মেডেলিস্ট। তো আমাদের যিনি রয়েছেন ওনার সাথে আজকে পরিচয় করে নেব, চলুন। নমস্কার। 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 পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। তো আপনি তো একজন তবলা বাদক এবং দেশে বিদেশে অনেক নাম করেছেন, তো এই জার্নিটা একটু আপনার কাছ থেকে শুনে নেব। জার্নিটা শুরু হয় আমার এখানেই ত্রিপুরাতেই। আমার যখন বয়স 5 বছর বয়স, তখন আমার দিদি গান শিখতেন গোপেশ সাহা মহাশয়জির কাছে। সেখানে আমার উৎসাহ দেখে উনি দেবাশিস দাস মহাশয়জির কাছে আমাকে প্রথম তালিম দেওয়ার জন্যে আমার শুরু হয় ওনার কাছে। তারপরে ওনার গুরু মণিলাল চক্রবর্তীজি, ওনার কাছে আমার দীর্ঘদিন তালিম হয়। বর্তমানে আমি শিখছি হচ্ছে পণ্ডিত পরিমল চক্রবর্তীজি। তিনি ফরকাবাদ ঘরানার এবং পণ্ডিত শঙ্কর ঘোষ পরম্পরার একজন তবলাবাদক গুরু এবং বিশ্ববিখ্যাত তবলাবাদক। তার কাছে আমি আমাদের যে পরম্পরা তাতে আমি গান্ডাবন্ধ শাগিদ হিসেবে ওনার কাছে তবলা শিখছি। এই হচ্ছে আমার তবলা শিক্ষার এখনো পর্যন্ত সেটা কন্টিনিউ চলছে ওনার কাছেই। অনেক ধন্যবাদ আপনাকে। তো এই যে জার্নিটা শুরু হয়েছিল, এই অনুপ্রেরণাটা বাড়ি থেকেই কি শুরু হয়েছিল? হ্যাঁ, অতি অবশ্যই। আমার বাবা প্রথম তার এবং মায়ের সবিতা দত্ত আমার মায়ের নাম, বাবা দীপক কান্তি দত্ত। ওনার ভীষণ ইচ্ছা ছিল যে গান, উনি রবীন্দ্রসঙ্গীত গান একটু চর্চা করতেন, ভালোবাসতেন যা হয়। তা বাবা সেভাবে গান বাজনা হয়নি, তো দিদিকে গান শেখান। তো সেই ছোটোবেলায় বাড়িতে যেরকম পরিবেশ হয় সেই পরিবেশেই আমার একটু ভালো লাগতে শুরু করে এবং সেখান থেকে আমার উৎসাহ দেখে বাবা তবলা শেখা আমাকে শুরু করান। বাহ, খুবই সুন্দর। আমরা জানতে পারছি স্যারের অনুপ্রেরণা কোথা থেকে আসলো এবং কোথা থেকে কিভাবে শিখছিলেন, এবং সেই গুরুজির নামও আমরা জানতে পারলাম স্যারের কাছ থেকে। এখন বর্তমানে তো আপনি রয়েছেন কলকাতাতে, তো সেখানেও আপনি এই কর্ম নিয়ে আছেন, যে তবলার ইয়ে নিয়ে। সেই জার্নিটা একটু যদি আপনারা শুনতে পেতাম আমরা। আমার এখানে আমার স্কুলিং যখন শেষ হয়, আমি উমাকান্ত স্কুল থেকে পড়াশোনা করেছি এবং তারপর যখন আমার স্কুলিং শেষ হয়, আমি যেহেতু তবলাটা আমার ছোটোবেলা থেকেই ভালো লাগতো, বাজাতাম, বিভিন্ন প্রোগ্রাম বাজাতাম, আমি মিউজিক কলেজে জয়েন করি। আমি তবলা নিয়ে পড়তে শুরু করি, আমার অনার্স সাবজেক্ট ছিল। তারপর আমি মাস্টার্স করার জন্যে কলকাতায় যাই। সেখানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স করি এবং সেখানে আমি ফার্স্ট গোল্ড মেডেল যেটা হয় সেটা আমি পাই সেখানে। এবং সেই বছরটা আমার বেশ একটা ভালো বছর ছিল আর কি। সেই সময় একদম পাশাপাশি কয়েক মাসের মধ্যে অনেক কিছু ঘটে যায় আর কি, সাংগীতিক জীবন, যেটার দরুন আমি আমার পুরো জীবনটা ঘুরে যায়। একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি যায় না, আমি তবলাটাই বাজাবো, ওইটাকেই আমি পথ করবো। ওই বছরটা 2011, 12, 13 এই যে স্পেনটা, এইটার সময় অনেক কিছু ঘটে। কলকাতায় যাওয়া, এবং আমরা জানতে পারি যে আপনি এছাড়া অনেক সম্মানিত হয়েছেন। সত্যি আমরা গর্বিত ত্রিপুরাবাসী হয়েও। অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড আমার রয়েছে, সেগুলো মুম্বাই থেকেও অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি পেয়েছি। ডুবার্লিন অনেকগুলো কম্পিটিশনস, যেগুলো ন্যাশনাল লেভেল কম্পিটিশনসগুলো হয়, সেগুলোতে আমি ফার্স্ট হয়েছি, বেশিরভাগটাই ফার্স্ট হয়েছি। সেকেন্ড সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমার লাইফে যেটা ছিল, যেই বিষয়গুলোর জন্য আমি তবলাটাকে প্রফেশন করতে পেরেছি, সেটা হচ্ছে যে মণিলাল গুরুজির কাছে যখন শিখি তখন জুনিয়র স্কলারশিপটা আমি পাই। তখন সেখান থেকে একটা সময় আমাদের হায়দ্রাবাদে প্রথম আমার যাওয়া হয়, প্রথম ত্রিপুরা থেকে আমি বেরোই বাইরে যাই, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো হায়দ্রাবাদে সেখানে সোলো পারফরমেন্স হয়, সেখানে তবলার একটা বিশাল একটা দিক দেখেছিলাম যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। তারপরে আরেকটা ব্রেক থ্রু আমার হয় যখন আমি কলেজে ভর্তি হই, তখন আমার গুরুজির সাথে আমার
পরিচয় হয় এবং গুরুজির কাছে মানে পণ্ডিত পূর্ণিমা চক্রবর্তী ওনার কাছে আমার শেখা শুরু হয়। সেইটা একটা বিশাল ব্রেকথ্রু ছিল। তার ঠিক কিছু বছর পরেই ত্রিপুরাকে আমি রিপ্রেজেন্ট করি ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালে। সেই তখন তো ছোট ট্রেন, সেই যাচ্ছি আমরা অনেক দল বেঁধে। তো সেখান থেকে আমরা দুজন পুরো টিমের মধ্যে থেকে দুজন আমরা র্যাঙ্ক করি। আমি সেকেন্ড হয়েছিলাম, আরেকজনও ফার্স্ট বা সেকেন্ড হয়েছিলেন, মণিপুরি ডান্স, আমার নামটা এই মুহূর্তে খেয়াল পড়ছে না। তা আমরা দুজন হয়েছিলাম, সে আমাদের নাগরিক সম্বর্ধনা হয়েছিল এখানে প্রোগ্রাম করে হলের মধ্যে, সেই সবার সামনে নাগরিক সম্বর্ধনা, মিনিস্টার ছিলেন, একটা হয়েছিল বেশ আনন্দ। সেটা মোটামুটি কত সালে ছিল তখন? 2009 ওই সময়। এরপর আমি চলে যাই কলকাতায়। কলকাতায় গিয়ে তো একটা মনে হয় যেন সমুদ্রে পড়েছি আর কি, মানে এত ভালো ভার্সেটালিটি, তবলা বাজছে, মানে তেরে তবলা বাজছে, মানে কি তবলা বাজছে, মানে এটা আমি জাস্ট ভাবতাম যে এটা কীভাবে হচ্ছে, কি সুন্দর করে, এত সুন্দর করে, এত ভাবে কীভাবে হচ্ছে। তো এইটা গেল একটা স্প্যান, মানে হয় না একটা জায়গায় গিয়ে একটা আর্টিস্টে কিভাবে তৈরি হচ্ছে, স্টেজগুলো আমি জাস্ট বলছি। এরপরে যেটা হলো যে আমি 2010 সালে, ওটা তো হয়ে গেল, 2010 সালেই আমার ন্যাশনাল স্কলারশিপ আমি পাই। তো ন্যাশনাল স্কলারশিপ পাওয়ার পর ওই কি বলে সেটা হলো, এবং তারপর আমি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাই অল ইন্ডিয়া রেডিও কম্পিটিশনে। এতগুলো স্টেশনের মধ্যে থেকে আমি ফার্স্ট হই পুরো দেশের মধ্যে। সেখান থেকে আমার গ্রেডেশনও এসে যায়, এবং কলকাতায় গ্রেড হয়, আগরতলায় হয়নি, সেটা কলকাতায় হয়েছিল। তো কলকাতায় মানে লোকাল অডিশনটাই পাস করা মানে সাংঘাতিক কঠিন ব্যাপার। এতজন তবলাবাদক, কলকাতার মতন জায়গা থেকে আমি লোকাল অডিশন পাস করে তারপরে ন্যাশনালে গিয়ে আমি ফার্স্ট হই। এরপরে এইটা গেল একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। আমাদের আবার সম্বর্ধনা হয় ভুবনেশ্বরে নিয়ে গিয়ে, মানে রেডিও কম্পিটিশন হয়। মুম্বাইতে ডাক পাই, মুম্বাইতে গিয়ে আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, মানে একদম ঠিক গায়ে মাসখানেকের মধ্যে পরপর চলছে। তার ঠিক কিছুদিনের মধ্যেই আমি ইউনিভার্সিটি থেকেও টপার হই। ইউনিভার্সিটি টপার হওয়াটা মানে তারপরে না একটু এমফিল, ততদিন আমি এমফিল জানতে পারছি ইউনিভার্সিটিতে পিএইচডি একটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি যেটা ছিল, রবীন্দ্রভারতী যাদবপুর ইউনিভার্সিটি। তো এই হচ্ছে আমার জার্নি আর কি, মানে ওই যে বিষয়গুলো আমার সাথে ঘটেছে, ঘটার ফলে এবং গুরুজির যে গাইডেন্স আমি যেভাবে পেয়েছি, এই গাইডেন্সগুলো যদি আমি না পেতাম তাহলে হয়তো আজকে আপনার সাথে আমার ইন্টারভিউটা হতো না, বা নিজের স্বপ্ন পূরণ বা লক্ষ্যটাই পৌঁছাতে পারতাম না। এখনো লক্ষ্যে পৌঁছেছি সেটা বলতে পারছি না। মানে লক্ষ্যে রয়েছে, শিল্পী কখনোই সে লক্ষ্যে পৌঁছাতে পারে না। যদি সে যদি বলে, স্বীকার করে আমি লক্ষ্যে পৌঁছে গেছি, তাহলে সে শিল্পী নয়। শিল্পী মানে হচ্ছে সৃষ্টি করা, শিল্পের কাজ হচ্ছে সৃষ্টি করা, মানে সবসময় ক্রিয়েটিভনেস থাকতে হবে, না কি কোনো কিছু যেটা আছে সেটাকে আমি বারবার রিপিট করছি তা নয়। যে শিল্পী সে তার আসল অর্থ হচ্ছে সে শিল্প কি তৈরি করছে, নতুন কি তৈরি করছে। ঠিক, এই যে আমরা তবলা সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানি না, বিভিন্ন বোল থাকে তবলাতে। হ্যাঁ, আমরা দেখি এক এক সময় এক একটা বোল বাজে, বা অনেক সময় বেশ শুনতে ভালো লাগে, বেশ পাখির মতো। শাস্ত্রীয় সঙ্গীত তো বলে কথা নেই, এটা তো একটা আলাদা, মানে এই জিনিসটা একটু যদি বলতেন আমাদেরকে। এটা খুব কঠিন একটা প্রশ্ন, মানে এবং ইনার একটা কোর্স সাবজেক্টের প্রশ্ন, খুব ভালো প্রশ্ন করেছেন। এটা সত্যি আমি সঙ্গীতের তবলার ছাত্র হিসেবে আমার যতটুকু আমার মনে হয়েছে, মানে আমার রেয়াজ করে যেটা মনে হয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গুরুর প্রতি নিষ্ঠাবান হতে হবে। সব থেকে প্রথম যে গুরু যেটা দিচ্ছেন সেটাকে নিষ্ঠাভাবে সেটাকে নিতে হবে, এবং উনি যে কথাগুলো বলছেন সেটাকে নিষ্ঠাভাবে শুনতে হবে। আজকাল যেটা আমি ফিল করি যে ফার্স্ট যুগ, সবাই মোবাইল, আমাদের সময় মোবাইল ছিল না। কলেজের পরে আমি মোবাইল পেয়েছি, ছোট ছোট ফোন ছিল, নোকিয়ার মোবাইল, ছোট ছোট ফোন ছিল। তো তখন উনি যা বলতেন তাই করতাম, এইটা এইভাবে বাজবে তো এইটা এইভাবেই বাজবে, এটা ওইভাবে বাজবে তো ওটা বাজবে, আমি নিজে থেকে কিছু তৈরি করতাম না। তো এই জন্য গুরু যেটা বলে দিচ্ছেন, উনি যেটা বলে দিচ্ছেন, তো সেটাকে ফলো করা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের 6টি স্টাইল আছে তবলায়,
আচ্ছা। ঘরানা আছে, যেটাকে ঘরানা বলা হয়, 6টা স্টাইল আছে। এবার আমি যেই স্টাইলে আমি যে গুরুজির কাছে শিখছি, ধরুন আমি ফরুকাবাদ ঘরের, আমি স্টাইল বিলং করি, আমি ঘরানাটাকে বিলং করি, তা আমার বাজনায় যদি ফরুকাবাদের যদি ওই বিষয়টুকু না থাকে, আমি যদি সব বাজাতে শুরু করি, অবশ্যই বাজাবো, কেন বাজাবো না? লখনৌ বাজাতে পারি, বেনারস একটু বাজাতে পারি, দিল্লিও বাজাতে পারি, আজরারা, পাঞ্জাব, সব ঘরের নলেজ আমার কাছে আছে, আমি বাজাতে পারি। কিন্তু আমি মূলত ফরুকাবাদী, আমি যেটা বাজাই সেটার মধ্যে একটা ফরুকাবাদের টাচ আছে। এই বিষয়টাকে আগে বুঝতে হবে যে কোনটা ফরুকাবাদ স্টাইল। এবার ফরুকাবাদ ঘরের কিছু মানে যিনি ধরুন হাজি বিলায়েত আলী খাঁ সাহেব, উনি তৈরি করেছেন 1700 সালে। তো এবার হাজি বিলায়েত আলী খাঁ সাহেব যেই স্টাইলটা তৈরি করেছেন, উনি লখনৌ ঘরে শিখেছেন, লখনৌ স্টাইলে শিখেছেন। তো লখনৌটা ছিল ডান্সের জন্য, মানে ডান্স কি সাথে বাজানোর জন্য ঘরানাটা তখন তৈরি হয়। সেখান থেকে তারপর ফরুকাবাদ ঘরানাটা আসে। তার বৈশিষ্ট্য হচ্ছে আপনার চালান, রো, রেলা এবং গত। চালান মানে গতের উপর আমাদের ফরুকাবাদ ঘরের একটা বিশেষ ব্যাপার রয়েছে। এটা হচ্ছে গত হচ্ছে তবলার একদম কোর একটা কম্পোজিশন, যেটার মধ্যে অন্য কোনো সাবজেক্টের কোনো মেল নেই। যেরকম তবলার মধ্যে ঢোল, নাকাড়া ইত্যাদি বাণীগুলো পাওয়া যায়, মেল আছে, ঢাকের বা কবুতরের ইত্যাদি সব কিছু পাওয়া যায়। কিন্তু গত হচ্ছে এমন একটা জিনিস যেটা শুধু তবলার বাণী দিয়েই তৈরি করে, সেটা খুব বেশি প্রচলন আমাদের ঘরে রয়েছে। তো এইবার যে এই যে গুণী শিল্পীরা, উস্তাদেরা যে কম্পোজিশনসগুলো তৈরি করেছে, আমাদের দায়িত্ব সেই কম্পোজিশনসগুলোকে না ভেঙে, না নিজের কিছু তৈরি করে সেইগুলোকেই রেয়াজ করা। কারণ তার মধ্যে একটা গ্রামাটিক্যাল ব্যাপার আছে, সায়েন্স আছে, তবলাটা একটা সায়েন্স। সেই সায়েন্সটা যদি না বোঝে, কিভাবে টোনটা বেরোবে, কীরকম লেদার হতে হবে, কীরকম গাবের পজিশন হতে হবে, কতটা তবলার হাইট হতে হবে, কিভাবে আসন করে তবলাটাকে নিয়ে বসতে হবে, পুরোটা একটা সায়েন্স। পদ্মাসনে বসা, আসন আপনি জানেন যে সায়েন্স, পুরোটাই একটা সায়েন্স। বাজানোটা একটা সায়েন্স। এই যে হাত থেকে যে প্রেশারটা আসছে, মাথা আর হাত যে একসাথে প্রেশারটা পড়ছে, কতটা ওয়েট আমি দেব, কোন কম্পোজিশনটাকে কতটা ওয়েটে বাজাবো, তবে কতটা স্পিড বাড়বে। আমাদের তো তবলায় একটা খুব স্পিডের একটা বিষয় থাকে, যে একটা কম্পোজিশন কতটা স্পিডে, সব কম্পোজিশন আবার খুব স্পিডে বাজানো যায় না। কিছু কিছু কম্পোজিশন আছে যেগুলোকে একটা মিডল লয় বাজাতে হয়। তো লয় একটা বিশাল ফ্যাক্টর। তো এইভাবে আমি এটাই বার্তা দিতে চাইবো যে কম্পোজিশনের অথেন্টিসিটিটা বজায় রাখতে হবে। না কি একটা কিছু শুনলাম কোথাও, শোনা যায়, এখন তো ইউটিউব আছে, শোনা যায়, আমি কম্পোজিশনটা জানি না, কিন্তু ওই বলবানি শুনে মনে হচ্ছে এটা আমি একটা নিজের মতন করে একটা করে নিলাম, তা কিন্তু নয়। রবীন্দ্রসঙ্গীত কিন্তু রবীন্দ্রসঙ্গীতই। তাতে যদি আমি রবীন্দ্রসঙ্গীতের যদি কোনো লাইনের মধ্যে আমি নিজের কোনো লাইনকে আমি ঢোকাতে পারবো, তাহলে সেটা তো রবীন্দ্রসঙ্গীত হবে না। বিষয়টা তাই। আমার বক্তব্য হচ্ছে যেটা অরিজিনাল কম্পোজিশন, সেটাকে সম্মানের সাথে তার নাম উচ্চারণ করে করতে, মানে বাজাতে হবে এবং রেয়াজ করতে হবে, তাহলেই হবে। একদম ঠিক। খুব সুন্দরভাবে আমরা জানতে পারলাম, স্যারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আবারও জানতে চাইবো যে আজকের দিনে এই যে আপনি বলছিলেন যে অনলাইনের ব্যাপারটা, যে ডিজিটাল মাধ্যম বা অনলাইন শিক্ষা অনেকেই শেখে, ডিজিটালের মাধ্যমে তবলা শেখে, তো এটাকে আপনি কিভাবে বলবেন বা কিভাবে নেবেন? এখন যুগ অনেকটা এগিয়ে গেছে, এখন সময়ও অনেকটা কমে গেছে। আগেকার দিনে সময় ছিল, আমি ত্রিপুরায় যখন ছিলাম, আমার মনে আছে এখানে আমি হোল নাইট প্রোগ্রাম দেখেছি ক্লাসিক্যাল মিউজিক। কিন্তু আমি যত বাইরে যখন গেছি, কলকাতার এখান থেকে যখন আমি বাইরে চলে যাই, তারপর থেকে হোল নাইট প্রোগ্রাম আমার জ্ঞানত আমি জানি না যে হয়েছে কিনা, আমার নলেজে নেই। হয়তো আমি ভুল হতে পারি, হয়তো হয়ে থাকতে পারে, কিন্তু আমার নলেজে নেই। তার মানে কি দাঁড়াচ্ছে? সমাজ পরিবর্তনশীল। একদম তাই, সমাজ পরিবর্তন হচ্ছে। তো সুতরাং আজকালকার দিনে যখন পরিবর্তন, টেকনোলজি এইগুলোরও ব্যবহার করতে হবে। আমার পক্ষে সম্ভব নয় যে কেউ একটা বাচ্চা ত্রিপুরা থেকে রোজ প্রত্যেক সপ্তাহে গিয়ে কলকাতায় গিয়ে শিখবে, সেটা অনেকটা এক্সপেন্সিভ। একদম তাই। তার তুলনায় যদি আমি অনলাইনে বসে শিখতে পারি ঠিকঠাকভাবে, তাহলে এর উপকারিতা আছে, আবার এর অপকারিতাও আছে। দুটো দিক আছে, তো দুটো দিকই আমরা শুনে নেব আপনার কাছে। উপকারিতাটা এই যে বললাম যে রোজ তো কলকাতা যাওয়া সম্ভব নয়, প্রচন্ড আমাদের এক্সপেন্সটা কমবে, এটা হচ্ছে একটা উপকার।
আরেকটা উপকারিতা হচ্ছে যে যদি এটাকে প্রপারলি, যদি ঠিকঠাকভাবে সাউন্ড ইকুইপমেন্টস সব কিছু দিয়ে যদি করা যায়, তাহলে কি হয় যে ক্লাসের ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা হয় না। মানে যদি প্রপার টেকনোলজিটা ব্যবহার করা যায়। যদি আমি প্রপার টেকনোলজিটা ব্যবহার না করি, তাহলে কিন্তু আমি শুনতে পাবো না উনি কি বলছেন বা আমি কি বাজাচ্ছি, উনার কাছে হয়তো পৌঁছবে না। এইটা একটা টেকনিক্যাল গ্লিচ কিন্তু কাজ করে। অপকারিতা একটা আছে। অপকারিতা হচ্ছে গুরুর সামনে বসে ক্লাস করলে যে একটা অ্যাটমসফিয়ার হয়, মানে ধরুন আপনার সামনাসামনি কথা বলছি বা ওভার দ্য টেলিফোন যদি আমি কথাটা বলতাম, তাহলে যে অ্যাটমসফিয়ারটা হতো বা সামনাসামনিতে, সেইটা কিন্তু অনলাইনে একটু হলেও কম হয়, একটু কম্প্রোমাইজের জায়গায় আসে। তো আমি যারা অনলাইনে শেখে তাদেরকে একটা কথাই বলবো, অন্তত মাসে একবার বা অন্তত কিছু না হলেও একটু যেন গুরুজির সামনে বসে ক্লাস করা যায়, সেইটা যেন এশিওর করা যায়। তাহলে কি হবে, তাহলে হ্যাঁ, এবার গুরুর সামনে বসে ক্লাস করলে রেগুলার গুরুজি দেখছেন, সামনে থেকে দেখছেন, তার টোন হচ্ছে অরিজিনাল টোনটা গুরু পাচ্ছেন, অরিজিনাল সাউন্ডটা গুরু পাচ্ছেন, তাহলে একটা বেনিফিট আছে যে উনি এইটা এইভাবে লাগবে না, এইটা এইভাবে লাগবে, এইটা এইভাবে যাবে না, এটা এইভাবে বাজবে, এই টোনটা হবে, এইভাবে প্রেশারটা হবে, এইটা বলা সম্ভব। সামনে হলে এটা বলার সুবিধা হয় এবং শিষ্যেরও গুরুর কাছ থেকে শেখার সুবিধাটা পায় সে, সেটা অ্যাডভান্টেজ অতি অবশ্যই আছে। কিন্তু অনলাইনটারও একটা পাশাপাশি ওখানেও কিন্তু ভালোভাবে তালিম কিন্তু করা সম্ভব, কিন্তু তার জন্য একটা বেসিক নলেজের প্রয়োজন আছে। মানে অনলাইনে যেটা আসবে সেটাতে আমি যদি খুব মানে কনসেন্ট্রেট না থাকি, তাহলে আমি কিন্তু ওখান থেকে আমি ভালো তালিম শিখতে পারবো না, মানে নিতে পারবো না। তো সেটারও একটা মানে ওরিয়েন্টেশন করতে হয়, ওরিয়েন্টেশন করার পরেই সেইভাবেই ক্লাসগুলো করানো হয় আর কি। একদম ঠিক। আবারও ধন্যবাদ জানাই আপনাকে। এরপরে আবারও জানবো আপনার কাছ থেকে যে দেশে বিদেশের মঞ্চে তো আপনি অনেক বাজনা বাজিয়েছেন, তো এরকমই কোনো স্মরণীয় ঘটনা কি আপনার আছে? তাহলে শুনে নেবো একটু। হ্যাঁ, স্মরণীয় তো সবকটাই, মানে শুনতে যাওয়া একটা স্মরণীয়, যা বাবা আজকে কি শুনলাম। এই যে বললাম আপনাকে, প্রথম বাইরে গেছি হায়দ্রাবাদে, সেই ছোটবেলায় একটা শখ লাগার মতন। ঠিক। তারপরে ইউথ ফেস্টিভ্যালে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছি, সেখানে গিয়ে তো তখন তবলাটা একটু হয়তো বুঝতে পারি, তখন কলেজে পড়ি। তখন ওখানে যে তবলাটা যেটা শুনেছিলাম, সেই শোনাতে আমি তো মানে আমার কোনো এক্সপেকটেশনই ছিল না যে আমার কোনো প্রাইজ হবে। আমার কোনো এক্সপেকটেশন ছিল না, আমি প্রাইজ সেরিমনিতেও পৌঁছইনি, যে যাইনি। হঠাৎ আমার নাম অ্যানাউন্স হচ্ছে, মানে এইটা আমার কাছে একটা শখ যে আমি ন্যাশনাল লেভেলে আমি একটা জায়গা করেছি, আমার প্রথম অ্যাওয়ার্ড, প্রথম প্রাইজ ন্যাশনালি। সেইটা আমাকে একটা ভীষণ শখ নাড়া দিয়েছিল, ভেতর থেকে নাড়া দিয়েছিল যে না, তবলাটাকে প্রফেশন করা যায়, সত্যি যায়। অনেকের একটা মিসকনসেপশন আছে যে শুধু গান বাজনা করে হয়তো মানে জীবিকা, আমরা যেটা জীবিকা বলি সেটা কিন্তু হয়তো করা যায় না, সত্যি যায় যদি ঠিকভাবে। কি করতে হবে? প্রথম হচ্ছে যে প্রকৃত গুরুর কাছে পৌঁছতে হবে। এইটা হচ্ছে এই জায়গাটা আমাদের ভীষণ, আমাদের বোঝার একটা অভাব রয়েছে যে আমি কার কাছে শিখবো, কিভাবে জানবো কার কাছে শিখবো। এইটা আমি একটা বলি, সেটা হচ্ছে যে যেই গুরুর ছাত্র প্রচুর, যারা ছাত্ররা খুব নাম হয়েছে, জানবেন সেই গুরুর খুব ভালো। এইটা একটা পদ্ধতি যে কার কাছে আমি শিখবো। আরেকটা হচ্ছে যে গুরুর কাছে তালিম নেওয়া, দীর্ঘ সময় ধরে তালিম নিতে হবে। এইটা একটা স্প্যান চাই, মানে অ্যাটলিস্ট 15 বছর 20 বছর। আমার গুরুজি, আমার বড় গুরুজি, মানে আমার গুরুজি বলেন 40 বছর ধরে ওনার কাছে শিখেছেন। তো একটা মানুষের কাছে কেউ যদি 40 বছর ধরে শেখে, আপনি বুঝতেই পারছেন যে তার কতটা নলেজ হতে পারে। একদম তাই। আমি যেমন আমার গুরুর কাছে প্রায় 20 বছর ধরে শিখছি। তো এই যে গ্যাদারিং হচ্ছে, মানে গুরুজির কাছে জ্ঞানটা নিতে পারছি, হ্যাঁ জ্ঞানটা নিতে পারছি, এইটার দ্বারা অনেক কিছু নিজেও করে নিতে পারছি। নিজেও তো এখন নিজে গুরুজি বলেন তৈরি করো, কম্পোজিশন তৈরি করো, এই বলে দেন এইভাবে তুমি বানাও, এইভাবে। এবার গাইডেন্সটা হচ্ছে তুমি নিজে তৈরি করো। এখন আমাদের তালিমটা এইভাবে যাচ্ছে, সেটা আরো কঠিন। তো এইভাবে, আর যেটা আপনি বললেন যে স্মরণীয় মুহূর্ত,
তা আমি স্মরণীয় মুহূর্ত সেই মুহূর্তগুলোকেই বলবো যেগুলো আমার জীবনকে বা আমি তবলাকে প্রফেশন করব সেটাকে আমার যে স্থির করতে পেরেছি সেই মুহূর্তগুলোকেই আমি স্মরণীয় বলবো। হ্যাঁ, প্রোগ্রাম তো অনেক বাজিয়েছি, অনেক ভালো ভালো জায়গায় প্রোগ্রাম বাজিয়েছি, মুম্বাইতে বাজিয়েছি, রিসেন্টলিও মুম্বাইতে গেছিলাম, হরিপ্রসাদজির ওনার আশীর্বাদ পেয়েছি, রাকেশদার সাথে মানে রাকেশ চৌরাসিয়াজির সাথে সঙ্গত করেছি, রূপা কুলকার্নিজির সাথে সঙ্গত করেছি, দেবশ্রীদির সাথে সঙ্গত করেছি, মানে সবার সাথে মুম্বাইতে অনেকের সাথে আমি সেখানে সেদিন, এটা খুব ভালো ছিল অনুষ্ঠানটা। তারপরে এগুলো তো স্মরণীয় মুহূর্তের শেষ নেই। একদম তাই, ঠিক। হ্যাঁ, তো এরপরে আবারও আসবো আপনার কাছে যে আমরা যেহেতু অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো দর্শকদের জন্য একটা ছোট্ট বার্তা দিতে বলবো যে আজকের প্রজন্মে যারা তবলা শিল্পীরা আছে তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন বা বার্তা দেবেন? পরামর্শ একটাই দেব, রেয়াজ করতে হবে। রেয়াজটা করতে হবে, নিষ্ঠাভাবে রেয়াজ করতে হবে। কিভাবে রেয়াজ করতে হবে তার একটা পদ্ধতি আছে। যদি ভুল রেয়াজ হয়ে যায় তাহলে কিন্তু মানে হাতটা নষ্ট হয়ে যাবে, সেই হাত আর ঠিক হবে না যদি ভুল রেয়াজ হয়ে যায়। রেয়াজটা করতে হবে সঠিক উপায়ে, মানে যেগুলো অরিজিনাল কম্পোজিশন, মানে আমরা যেটাকে বলি খানদানি কম্পোজিশন বা ট্রেডিশনাল কম্পোজিশন, সেই কম্পোজিশনসগুলোকে বেশি করে রেয়াজ করতে হবে। ট্রেডিশনাল কম্পোজিশন রাদার দেন যে কারোর তৈরি করা। ট্রেডিশনাল মানে ট্রেডিশনাল ওয়াইজ 100 বছরের পুরনো, 200 বছর পুরনো, 300 বছর, 400 বছর পুরনো কম্পোজিশন, সেইগুলোকে রেয়াজ করা। বলবো ট্রেডিশনাল কম্পোজিশনগুলোকে বেশি করে রেয়াজ করা, তাহলে হাতটা গোছানো হবে, তৈরি হবে। তারপরে যেটা হচ্ছে যে সময় নিয়ে রেয়াজ করা। মিনিমাম যদি তবলাকে প্রফেশন করতে হয়, ন্যাশনাল লেভেলে আসতে হয় বা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে হয়, তাহলে কিন্তু মিনিমাম 8 ঘন্টা দিনে রেয়াজ করতে হবে। মিনিমাম 8 ঘন্টা। এখনো আমার এমন হয় যে দিনে 15 ঘন্টা 16 ঘন্টা শুধু তবলার উপরই বাজাচ্ছি। তো এটা কি কোনো নির্দিষ্ট সময় আছে? না, এই মিনিমাম আমি বললাম যে যদি কেউ যদি বলে যে আমি তবলাটাকে প্রফেশন করব, রেয়াজ মানে কিন্তু শুধু সারাদিন তবলা বাজানো নয় না। যেমন আমরা গানের ক্ষেত্রে দেখি সকালে রেওয়াজ করে অনেকে, এরকম কোনো তবলার আছে যে সকালে বা টাইম, কোনো টাইম ফ্রেম বাধা নেই, মানে মিনিমাম ধরে 8 ঘন্টা বাজাতে। রাগের যারা ভোকাল তাদের তো প্রত্যেকটা মুহূর্তে রাগ আছে, প্রত্যেকটা সিজনে রাগ আছে। এই 8 ঘন্টা সময় পরে অন্য রাগ, এই 1 ঘন্টা সময় পরে অন্য রাগ। ওদের তো পুরো টাইম সার্কেল আছে, ওদের তো রেয়াজের কোনো ইয়ে নেই, যখন ইচ্ছা বুঝতে পারে তখনই রাগ আছে। আমাদের তো তাল আছে। আমরা রেয়াজটা হবে যে প্রথমে তো বলতে হবে, প্রথমে লয় সম্পর্কে মানে নলেজটা নিতে হবে যে লয়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। লয়টাকে কিভাবে, লয়ের একটা আলাদা রেয়াজ হয়, এটা আলাদা প্রসেস হয়, মানে লয়ের রেয়াজ। কিভাবে লয়কে মেনটেন করবো, শরীরের ভিতরে কিভাবে লয়, যেমন শ্বাস প্রশ্বাস হাওয়া আমরা যেমন ফিল করি, লয় সেরকম ফিল করা যায়, দেখা যায়, মাত্রা সেরকম দেখা যায়, মানে দেখতে পাওয়া যায়। এই যে দেখাটা আসতে হবে, তাহলে তখন ওই বসে ম্যাথামেটিক্সগুলো করা সুবিধা হয়। আর তবলা হচ্ছে পুরো ম্যাথামেটিক্স, পুরো গান বাজনাটা একটা সায়েন্স, একটা ম্যাথামেটিক্স। তো সুতরাং রেয়াজটা হবে প্রথমে তো পড়া, লয়ের সাথে সাথে পড়া, সেটাকে মুখস্থ করা, সেটাকে নলেজে নেওয়া, তারপরে প্র্যাকটিস, বরাবর লয়, তারপর আস্তে আস্তে লয় বাড়িয়ে তারপরে সেই লয়। এবং একটা কম্পোজিশনসকে অ্যাটলিস্ট 2 আওয়ার্স টাইম দিতে হবে একটা কম্পোজিশনসকে। আমরা কি করি, ওই বসলাম একটু বাজালাম, ভালো লাগে না, অন্য একটা কম্পোজিশন নিলাম বাজালাম, ভালো লাগে না, আরেকটা কম্পোজিশন নিলাম বাজালাম, ভালো লাগে না। এইটা করলে এটা রেয়াজ নয়, এটা রেয়াজ নয়, এটা হচ্ছে ওই হয় না যে ভালোবাসা নয়, মানে অ্যাট্রাকশন যাকে বলে, তবলার প্রতি অ্যাট্রাকশন। যেটা জামা দেখলাম কোনো শোরুমে, কি সুন্দর জামাটা, এই যে আমার হতো, বিষয়টা তাই। কিন্তু ওই জামাটা কিনতে গেলে আমাকে যে পয়সাটা রোজগার করতে হবে, সেই খাটনিটা কিন্তু আছে। পয়সাটা কি করে রোজগার করবো, আমাকে সারাদিন অফিসে হয়তো কাজ করতে হবে, ওই কাজটাই হচ্ছে রেয়াজ। ওই রেয়াজটা হলে ওটাও হবে। এটাই বলতে চাই যে আসল কথা হচ্ছে রেয়াজ। ঠিক। এবং শুধু তবলার সাথে রেয়াজ নয়, নিজের রেয়াজ তো আছেই, ইভেন তারপরে হচ্ছে হারমোনিয়ামের সাথে, নগমার সাথে রেয়াজ করতে হবে। এটা ভীষণ একটা পার্ট, মানে
হারমোনিয়ামের সাথে যে বেশি করে যত বেশি নগমার সাথে রেয়াজ করবে তার তত লয় সম্পর্কে নলেজ হবে। ভোকাল অ্যাকম্পানিমেন্ট, সিতার অ্যাকম্পানিমেন্ট, ডান্স অ্যাকম্পানিমেন্ট, এইগুলো তো আলাদা রেয়াজ, মানে প্রত্যেকটা জনারের আলাদা আলাদা রেয়াজ। সুতরাং সত্যগুলো জনার যদি কেউ যদি রেয়াজ করে তাহলে তার 8 ঘন্টা সময়ও কম হবে। ঠিক। হ্যাঁ, তো স্যারের কাছ থেকে আমরা অনেকটি সুন্দর বিষয় জানতে পারলাম, তবলা সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম এবং রেয়াজ কীভাবে করব আমরা সেগুলো জানতে পারলাম। স্যারকে জানাই আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার। তো আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব এবং বলবো পরবর্তী অনুষ্ঠানগুলি দেখার জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে এবং পজিটিভ বার্তার টিভি চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।